আজকে আমি দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে বাংলা একটি গল্প আদরিণী। এই আদরিণী গল্পটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করব ও কেন্দ্রীয় চরিত্রগুলো নাম আলোচনা করব। আশা করছি এই আদরিণী গল্পটার বিষয়বস্তু তোমাদের জানা থাকলে তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো সুবিধা হবে। তোমরা যেরকম ফার্স্ট সেমিস্টার দিয়েছো একাদশ শ্রেণীতে, ঠিক সেরকমই দ্বাদশ শ্রেণীতে থার্ড সেমিস্টারও এমসিকিউ টাইপের কোশ্চেন অ্যান্সারের উপর বেস করে হবে। এক্ষেত্রে তোমাদের 40 নাম্বার থাকবে, পুরোটাই বাইরে স্কুলে গিয়ে দিতে হবে। তাহলে চলো আজ আমি তোমাদের এই আদরিণী গল্পটার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করি। আদরিণী গল্পটার লেখক হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদরিণী গল্পের কেন্দ্রীয় চরিত্রগুলো হলো আদরিণী। আদরিণী একটি হাতির নাম। আদরিণীর মালিক হলো জয়রাম মুখোপাধ্যায়। জয়রামবাবুর বয়স 50-এর ঊর্ধ্বে। জয়রামবাবুর পেশা মোক্তারি। জয়রামবাবুর হৃদয় কোমল ও স্নেহপ্রবণ। জয়রামবাবুর মেজাজ রুক্ষ প্রকৃতি। যৌবনে জয়রামবাবুর চারিত্রিক বৈশিষ্ট্য বদ রাগী প্রকৃতি। নগেনবাবুর পেশা ছিল ডাক্তারি। কুঞ্জবিহারী বাবুর পেশা ওকালতি। পীরগঞ্জের মেজবাবু জমিদার নগেন্দ্রচন্দ্র রায়চৌধুরী। জয়রামের আদি নিবাস যশোর জেলা। প্রথম অবস্থায় জয়রামের সম্বল ছিল একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি। জয়রামবাবুর পুত্র সংখ্যা 3। জয়রামবাবুর প্রথম 2 পুত্র মূর্খ। জয়রামবাবুর ঘনিষ্ঠ পুত্র কলিকাতায় পাঠরত। জয়রামবাবুর পৌত্রী কল্যাণী। এই হলো চরিত্রলিপি আদরিণী গল্প। এরপর আমি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্পের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করব। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের কোন বিষয়ে প্রশ্ন উত্তর জানার আছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিয়ে দিও। নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী মোক্তার জয়রাম মুখোপাধ্যায়ের কাছে এসেছিলেন পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়েতে তিনি নিমন্ত্রণ পেয়েছেন কিনা এবং যাবেন কিনা তা জানতে। আসল উদ্দেশ্য ছিল তিনি বিয়েবাড়ি গেলে যাত্রা সুগম করার জন্য রাজবাড়ি থেকে নিশ্চয়ই হাতি আনিয়ে নেবে, তাহলে তারাও তার সঙ্গে আরামে যেতে পারবে। রাজপরিবারের দীর্ঘদিনের মোক্তার জয়রামবাবু রাজবাড়ি থেকে হাতি পাওয়ার বিষয়ে নিশ্চিত প্রত্যয় দেখান। অতীতেও অনেকবার তিনি রাজবাড়ি থেকে হাতি আনিয়েছেন। সেই প্রত্যয়ে ভৃত্যকে দিয়ে তিনি মহারাজের কাছে একটি চিঠি পাঠান, কিন্তু দুর্ভাগ্যবশত এবার তার প্রার্থনা পূরণ হয় না। রাজার তরফ থেকে হাতির পরিবর্তে গরুর গাড়ি করে বিয়ে বাড়ি যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ক্ষুব্ধ জয়রাম ঘোষণা করেন যে তিনি হাতি চড়েই বিয়ে বাড়ি যাবেন। খোঁজ খবর করে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে 2000 টাকা দিয়ে তিনি একটি মাদি হাতি কিনে ফেলেন। এরপর বাড়িতে শোরগোল পড়ে যায়। জাঁক জমক করে হাতিকে বরণ করা হলো। হাতিটির নাম রাখা হয় আদরিণী। নিমন্ত্রণ রক্ষার জন্য আসল সময় আসে। জয়রাম মহারাজ নরেশচন্দ্রকে সুকৌশলে হাতিটিকে প্রদর্শন করেন। আত্মতৃপ্তি এবং অপমানের জবাব দেওয়ার আনন্দ অনুভব করেন। কালক্রমে জয়রাম মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি হয়। তার পসার কমে যায়। নতুন নিয়মে পাস করা মামলা সামলা মাথায় ইংরেজি জানা মোক্তারের আদালত ভরে যায়। ইংরেজি না জানায় জয়রাম মুখোপাধ্যায়ের হাকিমদের কাছে গ্রহণযোগ্যতা কমে যায়। বিচার প্রক্রিয়াতেও তিনি সহজভাবে অংশ নিতে পারেন না। এই অবস্থায় অবসর শ্রেষ্ঠ পথ হতে পারত, কিন্তু
সংসার চালানোর দায়ে তিনি সেই অবসরও নিতে পারেন না। এরকম সময় একটা খুনের মামলায় আসামির হয়ে সওয়াল করেন জয়রাম মুখোপাধ্যায় এবং তার মক্কেল নির্দোষ সাব্যস্ত হয়। জজ সাহেব খুশি হয়ে তার পরিচয় জানতে চান এবং তিনি আগের মামলায় অশিক্ষিত মোক্তার শুনে বিস্ময় প্রকাশ করেন। এরপর বিচারকের প্রশংসা নিয়ে শেষবারের মতো জয়রাম মোক্তার আদালত ছেড়ে বেরিয়ে যান। তার সংসারে কষ্ট বাড়তে থাকে, জমানে সঞ্চয়ে হাত পড়ে। নিরুপায় হয়ে তিনি হাতি ভাড়ার বিজ্ঞাপন দেন, কিন্তু তাতেও আয় বেশি হয় না। ইতিমধ্যে তার জ্যেষ্ঠ পৌত্রী কল্যাণীর বিয়ে ঠিক হয়। সেখানে খরচ ২৫০০ টাকা। বন্ধুদের পরামর্শে নিতান্ত নিরুপায় হয়ে বামুনহাটের মেলায় আদরিণীকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইচ্ছার বিরুদ্ধে জয়রাম আদরিণীকে বিদায় দেন, কিন্তু আদরিণী পরদিনই আবার বাড়িতে ফিরে আসে, কারণ সে মেলায় অবিকৃত থাকে। বাড়িতে লোকজন এতে প্রাথমিকভাবে আনন্দিত হলেও পরে দুশ্চিন্তাগ্রস্ত হয়। কল্যাণীর বিবাহের অর্থ সংস্থানের কথা ভেবে তখন আদরিণীকে পুনরায় বিক্রির জন্য রসুলগঞ্জের মেলায় পাঠানোর সিদ্ধান্ত হয়। গভীর দুঃখ ও মনস্তাপের সঙ্গে জয়রাম তাকে বিদায় দেন, কিন্তু পরদিনই আদরিণীর সঙ্গে যাওয়া জয়রামের মধ্যম পুত্রের চিঠি আসে। সে আদরিণীর পথের মধ্যে অসুস্থ হয়ে পড়েছে, তার মৃত্যু সম্ভবত অবশ্যম্ভাবী। এই অবস্থায় জয়রাম তীব্র উৎকণ্ঠা নিয়ে সেখানে পৌঁছে যান, কিন্তু ততক্ষণে আদরিণী মারা গিয়েছে। তার মৃতদেহের সামনে জয়রাম মুখোপাধ্যায় সম্পূর্ণ ভেঙে পড়ে এবং তার মাত্র ২ মাস পরে তিনিও মারা যান। তাহলে বন্ধুরা, এই গেল আজকে আমার আদরিণী গল্পের বিষয়বস্তু। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।